বাগদা চিংড়ির মালাইকারি। ওফ, ওয়েদারটা দেখুন খালি একবার। এই ওয়েদারে মানে একদম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, দুর্দান্ত। জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি। কেমন লাগছে সকলের? কেমন লাগছে? ইলিশ মাছের পাতুরি। সুন্দরবন ইলিশ উৎসব কথাটার সঙ্গে পরিচিত নন বর্তমানে এরকম মানুষ বোধহয় বাংলায় খুব কমই আছেন। পরিবার নিয়ে হোক বা কোনো গ্রুপ ট্যুর, উইকেন্ড ট্যুর হিসাবে সুন্দরবনের জুড়ি মেলা ভার। অজস্র ট্যুর এজেন্টের মধ্যে যদি আপনার ভাগ্যে জুটে যায় সেরার সেরা ট্যুর এজেন্ট, তাহলে তো সোনায় সোহাগা। সৌমেনদা, যার জন্যে আমরা এসেছি, ওনার অনেক ব্লগ দেখি, অসম্ভব ভালো লাগে। সেই জন্য এই মানুষটার সাথে সান্নিধ্যে আসতে পারবো বলে। কপাল গুণে সেরকমই একটি ট্যুর এজেন্টের সাথে গত 4 বছর ধরে সুন্দরবন ট্যুর করছি, যাদের খাওয়া দাওয়া থাকা ঘোরা কোনো কিছুতেই আপনি কোনো ত্রুটি বের করতে পারবেন না। একের পর এক, ব্যাক টু ব্যাক, এই নানপুরি খাচ্ছে তো এই বিরিয়ানি। আয়োজন অনুযায়ী প্যাকেজ মূল্যটাও বেশ কম। এবছর আবার খাবার দাবারেও রয়েছে দারুণ চমক। চলুন সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। ক্যানিং হয়ে সোনাখালী, বাগনা হয়ে ধামাখালী, ঝড়খালী, প্রাথমিকভাবে সুন্দরবন পৌঁছানোর জন্য বেশ কিছু পয়েন্ট থাকলেও বর্তমানে সিংহভাগ পর্যটক সোনাখালী দিয়েই সুন্দরবন পৌঁছন। সেক্ষেত্রে যারা কলকাতা থেকে বেড়াতে আসেন সকাল 7:42 ক্যানিং লোকালটি বেশি প্রেফার করেন। আমরাও এই ট্রেনটি ধরেই সকাল 9টা নাগাদ ক্যানিং পৌঁছই। সাগর সঙ্গমের একজন স্টাফ আমাদের জন্য ওয়েট করছিলেন। আমরা পৌঁছতেই অটোয় বসিয়ে দিলেন। মাতলা ব্রিজের ওপর দিয়ে মাতলা নদী দেখতে দেখতে আমাদের অটো ছুটে চলল সোনাখালীর উদ্দেশ্যে। 17 কিলোমিটারের পথ, সময় লাগবে 35 থেকে 40 মিনিট। মাতলা রিভার পেরোতেই শুরু হলো হালকা বৃষ্টি, আর এতেই তো ইলিশ মাছ জমবে ভালো। এই বৃষ্টির মধ্যেই এসে পৌঁছে গেলাম সোনাখালী ফেরিঘাট। গুড মর্নিং। আজকে 4 জুলাই 2025, চলে এসেছি সুন্দরবন। এই যে সোনাখালী ঘাট, আমার পিছনে সোনাখালী ঘাটে এত ভিড়, যার জন্য ওখান থেকে বেরিয়ে চলে এলাম। এই ইলিশ উৎসব চলবে আপাতত এই জুলাই মাস, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এখন অনেক দিন আছে। এই ট্যুরটা ভীষণ ভালো লাগে, বারবার করতে ইচ্ছা করে, তাই আবার একবার চলে এলাম সাগর সঙ্গম ট্রাভেলসের সঙ্গে সুন্দরবন উৎসবে সামিল হতে। আর যেহেতু সাগর সঙ্গম ট্রাভেলসের সঙ্গে প্রথম থেকে বেড়াচ্ছি, মানে যতদিন সুন্দরবন আসছি ততদিন সাগর সঙ্গম ট্রাভেলসের সঙ্গে বেড়াচ্ছি, তাই একটা বিশ্বাস জন্মে গেছে। এদের খাওয়া দাওয়া ঘোরা সব কিছু এত ভালো, আর কিছু বলার অপেক্ষা রাখে না। তাই চোখ কান বুঝে একদম সাগর সঙ্গম ট্রাভেলসের সঙ্গে চলে আসি। এবারেও তাই চলে এসেছি সাগর সঙ্গম ট্রাভেলসের সঙ্গে। এই যে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে। প্রত্যেকবারে লঞ্চ বিভিন্ন রকম দেওয়া হয়, এবারে আমাদের লঞ্চের নাম হচ্ছে সাগর সাথী। লঞ্চে উঠতে না উঠতেই হাতে চলে এলো ব্রেকফাস্ট। গরম গরম কচুরি, আলুর দম আর রসগোল্লা। দেখলাম যারা কচুরি খেলেন না তাদের জন্য মুড়ির ব্যবস্থাও রয়েছে। ব্রেকফাস্টের পরক্ষণেই চলে এলো গরম গরম চা। আমরা সোনাখালী ঘাট থেকে আমাদের যাত্রা শুরু করলাম। ডান দিকে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা একটা আইল্যান্ড বাসন্তী। আমরা যে নদী থেকে যাচ্ছি নদীর নাম হচ্ছে হোগল নদী। সামনে আমাদের হোগল ব্রিজ পার করে আমরা গোসাবার দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের প্রথম স্পট হবে গোসাবা, বেকন বাংলো আর হ্যামিল্টন সাহেবের বাংলো। ধীরে ধীরে আমাদের লঞ্চ এগিয়ে চলল গোসাবার উদ্দেশ্যে। আর এরই মধ্যে আবার হাতে চলে এলো প্রন পকোড়া। পকোড়ার প্লেট খালি হতে না হতেই আবার এক রাউন্ড গরম গরম চা। বৃষ্টি স্নাত সুন্দরবন ভ্রমণ শুরুতেই যেন জমে ক্ষীর। চলে এলাম গোসাবা। লঞ্চ থেকে নেমে মিনিট 4 হেঁটে দেখে নিলাম স্কটল্যান্ডের বাসিন্দা স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবের বাংলোটি। এরপর গোসাবা মার্কেটের ভিতর দিয়ে মিনিট 4 হাঁটা পথ। বলে রাখি, এই মার্কেট কিন্তু সুন্দরবন অঞ্চলের সবথেকে বড় মার্কেট। প্রায় সব জিনিসই আপনি এখানে পাবেন, তাই কেউ যদি কোনো কিছু আনতে ভুলে গিয়ে থাকেন এখানে সেটা কিনে নিতে পারবেন। চলে এলাম বেকন বাংলো। আগে এখানকার প্রবেশ মূল্য 5 টাকা থাকলেও এবারে এসে দেখলাম 10 টাকা করে টিকিট। বিভিন্ন বিষয়ে মত বিনিময়ের জন্য হ্যামিল্টন সাহেব স্বয়ং কবিগুরুকে এই বাংলোয় আমন্ত্রণ জানান। দুজন মহামানবের আলোচনা স্থল এই বেকন বাংলোটি সুন্দরবন পর্যটকদের কাছে আজও সমাদৃত। বাংলোগুলো দেখে আবার লঞ্চে ওঠা। এখানে অনেকেই একটি ভুল করে ফেলেন। গোসাবার যে ঘাটে লঞ্চ থেকে নেমেছিলেন অনেকে আবার সেই ঘাটের দিকেই হাঁটা লাগান, কিন্তু বেকন বাংলো দেখার পর আর অত হেঁটে পিছনে যাওয়ার দরকার নেই। আপনার লঞ্চ বেকন বাংলোর উল্টো দিকেরই কোনো একটা ঘাট থেকে আপনাকে তুলে নেবে।
লঞ্চে ওঠার খানিকক্ষণের মধ্যেই লাঞ্চ রেডি। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ভাত, বেগুনি, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক, ধনিয়া ভেটকি, সর্ষে ইলিশ, চাটনি, পাঁপড়। নদীর দুধারে জঙ্গল দেখতে দেখতে লঞ্চে এরকম ফাটাফাটি একটা লাঞ্চ, ওহ, অনুভূতিটাই আলাদা লেভেলের। লাঞ্চের মিনিট 5 পর এসে গেল ডাঁশা পেয়ারা। পেয়ারা খেতে খেতে নদীর ফুরফুরে হাওয়ায় ভেসে বেড়ানো, এই ফিলিংস ভাষায় বর্ণনা করা কঠিন। ভাসতে ভাসতে বিকাল 4:15 নাগাদ এসে পৌঁছলাম পাখিরালয়ে। চলে এলাম পাখিরালয়। আমাদের এবারে হোটেল হচ্ছে সোনার বাংলা। অন্যবারে দেখুন এই যে হোটেল মৈনাক, আপনারা যারা দেখেছেন হোটেল মৈনাক, এর সামনে, এখান দিয়ে খানিকটা যেতে হয়। বৃষ্টি বাদলার দিন বলে কিছু দোকান এখনও বন্ধ, তবে খানিকটা পরে কিন্তু এলাকার সব দোকান খুলে যাবে। একেবারে জমাটে একটা মার্কেট বলতে পারেন। চলে এলাম আমাদের আগামী 2 দিনের রাত্রিবাসের ঠিকানায়। সন্ধেবেলায় ইভিনিং স্ন্যাক্সে ছিল গরম গরম চিকেন পকোড়া, সস আর কফি। আর তারপরেই ছিল ভরপেটটা বিনোদন। দুর্দান্ত একটা নাচ গানের অনুষ্ঠান। দলের প্রায় অনেকেই তাতে পারফর্ম করলেন। এদিন ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, খাসির মাংস আর ছানার জিলিপি। গুড মর্নিং। সুন্দরবন ইলিশ উৎসবের আজকে 2nd ডে। আজকে কিন্তু একটা শুভ দিন, আজকে উল্টো রথ। সামনে একটা মন্দির আছে, এখানে কিন্তু একটা গান বাজছিল এতক্ষণ, ওই জন্য শটটা নিতে পারছিলাম না। প্রতিদিনকার মতো একটা বদ অভ্যাস আছে মর্নিং ওয়াক করা, বেরিয়ে পড়েছি। এখনও কিন্তু আমাদের গেস্টরা অনেকে ওঠেননি, তারা কিন্তু ঘুমোচ্ছেন। তবে আজকে আমাদের একটা দুর্দান্ত প্ল্যান করা হয়েছে। এই জন্যই সাগর সঙ্গম ট্রাভেলসকে এত ভালো লাগে, কারণ এরা বিভিন্ন সময় সময় প্ল্যান চেঞ্জ করে, যাতে আমরা গেস্টরা কোনো অ্যানিম্যাল দেখতে পাই বা আমাদের গেস্টদের এই সুন্দরবন ভ্রমণটা মেমোরেবল হয়ে থাকে। আজকে আমরা প্ল্যান করেছি সোজা চলে যাব দোবাঁকি। তার আগে যে স্পটগুলো আছে সেগুলো দেখবো না, সেগুলো ছেড়ে চলে যাব। জাস্ট খালি সজনেখালি থেকে পারমিশনটা করে নেবো, সেটা আমাদের কাউকে নেওয়ার দরকার নেই। আমাদের যে ট্যুর ম্যানেজার আছেন উনি নেমে যাবেন, গিয়ে পারমিশনটা করে নেবেন, নিয়ে সোজা চলে যাব দোবাঁকি। অন্যান্য যে লঞ্চগুলো তারা কিন্তু বিভিন্ন রকম স্পটগুলো করতে করতে যাবে, এবং ব্যাক করার সময় আমরা স্পটগুলো করতে করতে আসবো। ট্যুর ম্যানেজারের কথা মতো এদিন সকলে 7টা নাগাদ চলে আসি লঞ্চ ঘাটে। প্রচণ্ড ভিড়। অনেককেই দেখলাম রিস্ক নিয়ে এরকমভাবে একেবারে ধার দিয়ে হেঁটে যাচ্ছেন। আমি বলবো এটা কেউ করবেন না, কারণ এই বর্ষায় কোথায় পিছল হয়ে আছে কেউ জানি না। একটা বিপদ ঘটতে কতক্ষণ, তাই প্রত্যেকে খুব সাবধানে ধীরে ধীরে লঞ্চে ওঠানামা করবেন। 7:25 নাগাদ লঞ্চ ছেড়ে প্রথমেই আমরা চলে এলাম সজনেখালি। জঙ্গল পারমিশন এখান থেকেই করাতে হয়। এখন এখানে কোনো গেস্টকে নামানো হলো না, প্ল্যান মতোই শুধু ম্যানেজার নেমে গিয়ে পারমিশনটা করিয়ে আনলেন। কথায় বলে না, যেখানে আপনার তাড়াহুড়ো থাকবে সেখানে আপনার লেট হবেই, আর সেটাই হলো। শুরু হলো চেকিং। দেখলাম বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে চেকিং এখন বেশ কড়াকড়ি। আমাদের শুরু হলো আজকের অ্যাডভেঞ্চার ট্যুর প্রোগ্রাম, এবং আমরা যে বোর্ডে যাচ্ছি এই বোর্ডের বাম দিকের যে জালটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার মাত্র। কেননা ডান দিকের এই বোর্ডের ডান দিকটা গ্রাম আছে, সমস্ত প্রাণীগুলো সাঁতার কেটে গ্রামের দিকে যেতে পারে, সেই জন্য এটা আটকাবার জন্য বন দপ্তর থেকে একটা জাল লাগানো হয়েছে। এই জালটা কিন্তু শুধুমাত্র বাইরের দিকে থাকবে, যখন জঙ্গলে আমরা এন্ট্রি করব তখন এই জাল আর থাকবে না। এখানেই উঠলেন আমাদের আজকের ট্যুর গাইড মনোরঞ্জন বাবু। তিনি সুন্দরবন সম্পর্কে নানান অজানা এবং আকর্ষণীয় তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের সামনে তুলে ধরতে রইলেন। মূল্যবান সব তথ্যের মাঝেই এসে উপস্থিত হলো হিঙের কচুরি, চাপ ছোলার ডাল এবং ডিম সিদ্ধ। অনেকে আবার মুড়ি খেলেন। সুধন্যখালির দিকে যাচ্ছি। এই সুধন্যখালির আগে এখানে কিন্তু এই যে নেটটা কিন্তু দেওয়া শেষ হয়ে গেছে, এরপর কিন্তু আর নেট নেই। দেখুন, আর কোনো নেট নেই, একদম ওপেন জঙ্গল। আর আমরা সুধন্যখালি যাচ্ছি এই কারণে যে এখন ভাটার সময়। প্রথমে ডিসাইড করেছিলাম যে দোবাঁকি যাবো সোজা, কিন্তু তাহলে যখন ফিরবো তখন কিন্তু জোয়ার হয়ে যাবে, তখন কিন্তু কোনো অ্যানিম্যাল দেখার চান্স অনেকটাই কমে যাবে। আমি বলেইছিলাম যে সাগর সঙ্গম ট্রাভেলস কিন্তু মানে সময় অনুযায়ী প্ল্যান চেঞ্জ করে, যাতে আমরা আরও বেশি রোমাঞ্চ অনুভব করতে পারি। তাই এখন আমাদের ডিসিশন চেঞ্জ করে সুধন্যখালি করা হয়েছে।
এখানে কিন্তু প্রত্যেকটা গাছে এরকম দেখুন গাছের নাম লেখা আছে, যেমন এটা পশুর এবং তার সঙ্গে বৈজ্ঞানিক সম্মত যে নামগুলো সেগুলো লেখা আছে। আরও একটা বিষয় হলো এখানে কিন্তু যেতে যেতে কোনো গাছের মানে ডালে হাত দেবেন না। এখানে গ্রিন পিট ভাইপার বা লাউ ডগা যে সাপগুলো সেগুলো কিন্তু এখানে গাছের মানে প্রত্যেকটা ডালে প্রায় আছে প্রচুর, যার জন্য এখানে কোনো গাছে হাত না দেওয়াই ভালো। এই সুধন্যখালির ওয়াচ টাওয়ারের উপরে চলে এসেছি। এইগুলো করা দেখুন, জঙ্গল কেটে সাফ করে এরকম একটা দুটো এখানে একটা করা আছে। এগুলো হচ্ছে অবজারভেশন লাইন বা ওয়াচ পয়েন্ট। এইগুলো হচ্ছে যখন এখান থেকে দূরে কোনো অ্যানিম্যাল যখন সাইটিং করবে বা পাস করবে তখন কিন্তু এখান থেকে যাতে পর্যটক খুব ভালো করে স্মুথলি দেখতে পারেন তার জন্য কিন্তু এই ব্যবস্থা করে দেওয়া আছে। এখানে একটা দুটো তিনটে চারটে দেখুন অবজার্ভার পয়েন্ট, এবং এখানে একটা মিষ্টি জলের একটা জলাশয় করা আছে যাতে অ্যানিম্যাল এসে জল খেতে পারে তার জন্য, এবং সেই সময়েও পর্যটক যাতে এখান থেকে সুষ্ঠুভাবে দেখতে পারেন কোনো অ্যানিম্যাল, হরিণ হোক, শুয়োর হোক, আর বাঘ তো বটেই। যাই হোক, এখানে একটা মিষ্টি জলের আধার করা আছে। এরকম সুন্দরবনের প্রত্যেকটা ওয়াচ টাওয়ারের ওপর থেকেই কিন্তু দেখা যায় একটা করে এরকম জলের আধার, মিষ্টি জলের আধার। এই সুন্দরবন ট্যুরে জঙ্গলের দিকে কন্টিনিউ তাকিয়ে থাকার যে একটা ইন্টারেস্ট বা একটা অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার, সেটা কিন্তু পুরো দমে এখানে আছে, ফুল দমে। দেখুন খালি প্রত্যেকে কীরকম জঙ্গলের দিকে তাকিয়ে বসে আছে কন্টিনিউ, এবং অনেকক্ষণ ধরে চলছে এটা। জঙ্গলে কিছু দেখা যাক না যাক, বাঘ, হরিণ, কুমির খুঁজে বেড়ানো চোখগুলো কিন্তু সর্বদাই আপনি দেখতে পাবেন। সকলে জঙ্গলের দিকে তাকিয়ে যখন বসে আমি মনে মনে একটু গুনগুন করে নিলাম। প্রতিদিনই ওঠে নতুন সূর্য, প্রতিদিনই আসে ভোর, ওঠে না সূর্য আসে না সকাল, জীবন আধারে মন, জীবন আধারে মন। পৃথিবী আমারে দিল যে ফিরায়, সে যেন ডাকিয়া কয়, নাহি হেথা ঠাঁই আমি তো কেহ নয়। ক্লান্ত চরণ আকুল আধারে, পথ শুধু খুঁজে মরে, বেদনার বালুচরে। এইবার আমরা ঢুকছি বনবিবি ভাড়ানি। এইটা কিন্তু বেশ অনেকটা একটা দীর্ঘ খাল বনবিবি ভাড়ানি, এবং এখানে কিন্তু দুপাশে জঙ্গল আরও ক্লোজ। দুপাশে দেখুন জঙ্গল কিন্তু আরও ক্লোজ, সরু, এবং এখানে একদম ফুল সাইলেন্ট হয়ে থাকতে হবে বলেই দিয়েছেন ওনারা, বিশেষ করে গাইড যিনি আছেন। দেখুন এখানে কিন্তু দুদিকে জঙ্গল কিন্তু একদম ধারে। এই রকম ধরনের যে মানে বাই খাল যেগুলো ঢুকে গেছে, বিশেষ করে এইগুলোর দিকে নজর রাখলে কিন্তু অনেক কিছু দেখা যেতে পারে। দেখুন প্রচুর, এগুলো একদম পুরো শুকিয়ে যায়। এই হেতাল বন বাঘের অত্যন্ত প্রিয় একটা জায়গা, কারণ বাঘের যে কালার আর এই হেতাল গাছের যে পাতার কালার তার সঙ্গে পুরো ম্যাচ করে যায়, যার জন্য বাঘেরা খুব সেফ ভাবে নিজেদের, যার জন্য এই বন বাঘেদের ভীষণ পছন্দের। আর কুমির হিলিওথার্মিক অ্যানিম্যাল, সূর্যের সঙ্গে একটা সম্পর্ক আছে, তার জন্য যখন রোদ হয় তখন কুমির বেশি দেখা যায়। এই এখন একটু ঝিঝি করে বৃষ্টি পড়ছে, এতে দেখা যায় না। আরও একটা ব্যাপার হচ্ছে, এই কুমির সাধারণত প্রচণ্ড ঠান্ডা বা প্রচণ্ড গরম কিছুই সহ্য করতে পারে না, একটা মিডিয়াম টেম্পারেচারের মধ্যে থাকতে পছন্দ করে। যদি ঝমঝমিয়ে জোরে বৃষ্টি হয় তখন কিন্তু কুমির দেখার একটা সম্ভাবনা থাকে, অথবা প্রচণ্ড যদি রোদ হয় তখন কিন্তু একটা দেখার সম্ভাবনা থাকে। লঞ্চের কিচেনে ততক্ষণে শুরু হয়ে গেছে আমোদি মাছ ভাজার কাজ। বেশ বড় সাইজের আমোদি মাছগুলো বেসনে ডুবিয়ে তুলে নিয়ে ছাঁকা তেলে ছেড়ে দিচ্ছেন। বেশ মচমচে করে ভাজার পর সেগুলো চলে এলো লঞ্চের ওপরের ডেকে, আর তারপরেই গরম গরম পরিবেশন। এত বৃষ্টি, এত জলের ঢেউ, প্রতিটা মুহূর্তে নদী যেন সে কথা জানান দিয়ে যাচ্ছে। এখন কিন্তু রিয়েলি মনে হচ্ছে বুড়ির ডাবড়ি আর মরিচ ঝাঁপি ক্যান্সেল করে কিন্তু আমরা ভুল কাজ করিনি। দেখুন এখান দিয়ে যাচ্ছি, এখানেই কত রোলিং হচ্ছে, মানে এত ঢেউ। জায়গাটাতে যাচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে পঞ্চমুখী, আর এখানে 5টার বিভিন্ন ব্যাক স্ট্রিম বা ব্যাক খালের যে সমুদ্রের জলে বেষ্টিত যে এরিয়া, তার মধ্যে প্রথম হচ্ছে মাতলা, যেটা সমুদ্রের সঙ্গে যুক্ত, বে অফ বেঙ্গল একদম স্ট্রেট দেখা যাচ্ছে হরাইজন, যেটা এটা হচ্ছে মাতলা।
আর মাতলার আরও 4টে ব্রাঞ্চ আছে, যেমন হেড়োভাঙা আছে এদিকটায় ডান দিকটায় আইল্যান্ডের পরেই। তারপরে ডান দিক দিয়ে গেলে ওদিকে বিদ্যা, মাঝখানে একটা ছোটো আইল্যান্ড দেখা যাচ্ছে, এটা বিদ্যা। তারপরে গুমদি যেটা ইন্টারন্যাশনাল ওয়াটারওয়ে গুমদি ওটা, এবং আমাদের ডান দিকে গাজী, যে গাজী ধরে আমরা এদিকটা এলাম। এই সমগ্র এরিয়াটা নিয়ে বলে পঞ্চমুখী, ছোটোখাটো একটা সমুদ্রের মতন এরিয়া। আচ্ছা, এরপরে কিন্তু আমরা ঢুকবো দোবাঁকি খালে। বাঁ দিকে যে সরু খাল, এই খালটার নাম হচ্ছে দোবাঁকি খাল। এই দোবাঁকি খাল দিয়ে আমরা ঢুকবো, আর মিনিট 10 সময় লাগবে দোবাঁকি পর্যন্ত পৌঁছাতে। বৃষ্টি হওয়ায় এবং ভাটার কারণে ছোট ছোট খাঁড়িগুলোর মাটি ধোয়া জল নদীতে মিশে গিয়ে জলের রঙের অপূর্ব এক শোভার সৃষ্টি করেছিল। চলে এলাম দোবাঁকি ক্যাম্প। লঞ্চ থেকে নেমে আস্তে আস্তে এগিয়ে গেলাম। খান 15 সিঁড়ি বেয়ে উঠেই নেট দিয়ে ঘেরা সোজা পথ। অনেকেরই ধারণা এই ক্যানোপি ওয়াক দিয়ে যাবার পথে কিংবা এখানকার ওয়াচ টাওয়ার থেকে বাঘ দেখা যাবেই, কিন্তু আমি বলবো এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। সুন্দরবন ভ্রমণকারী পর্যটকদের বাঘ দেখার প্রত্যাশা নিয়ে এলে হবে না, তাহলে ঘোরার আনন্দটাই মাটি হয়ে যাবে। কারণ সুন্দরবন জাতীয় উদ্যানে বাঘ কিন্তু বন্দি নয়, তাই ইচ্ছে মতো তার দেখা পাওয়াটাও কঠিন। সুন্দরবনের রোমাঞ্চকর প্রাকৃতিক পরিবেশ উপলব্ধি করতেই সুন্দরবনে আসা উচিত। এই ক্যানোপি ওয়াকের দুদিকের জালের উচ্চতা হয়তো খুব বেশি নয়, তবে সম্পূর্ণ রাস্তাটি 1/2 কিলোমিটার দীর্ঘ এবং মাটি থেকে 20 ফুট উঁচুতে অবস্থিত। এইটা আমি প্রতিবারই বলি যে দোবাঁকিতে এলে কিছু পাওয়া যাক না পাওয়া যাক, হরিণ পাওয়া যাবেই, এবং এবারও তার ব্যতিক্রম ঘটলো না। দেখুন যথারীতি একটা শুয়ে আছে, বেশ বড় সাইজের একটা হরিণ, কিন্তু দেখুন শুয়ে আছে। চলে এসেছি এখন দোবাঁকি ওয়াচ টাওয়ারের ওপর। এখানেও সেই একই রকম জিনিস, মোটামুটি আমি আগেই বলেছি যে এখানে যে ওয়াচ টাওয়ারগুলো আছে সেগুলো মোটামুটি একই রকম জিনিস ওপর থেকে দেখা যায়। দেখুন একটা মিষ্টি জলাশয় রয়েছে, একটা জলের আধার, মিষ্টি জলের আধার, যেখানে অ্যানিম্যাল জল খেতে এলে যে আগে যেরকম বলেছিলাম এখানেও তাই আছে। এখানে আমি অনেকবার এসেছি, বিভিন্ন রকম জন্তু থাকে, কোনো সময় বন্য শুয়োর দেখেছি, এখানে অনেকবার হরিণ দেখেছি, কচ্ছপ দেখেছি, অনেকবার অনেক কিছু দেখেছি, কিন্তু এবারে এখন কিছু দেখতে পাচ্ছি না। উথাল পাথাল নদী, আকাশে ঘন কালো মেঘ, এ দৃশ্য সত্যি অবর্ণনীয়। এর মধ্যেই নাকে এলো ইলিশের সুবাস। শুরু হয়ে গেছে আজকের লাঞ্চ। ইতিমধ্যে যারা খেতে বসে পড়েছেন তাদের ভাবভঙ্গি যেন বলে দিচ্ছে আজকের লাঞ্চ যেন আরও হিট। সুন্দরবন ভ্রমণ মানেই যে খাবারের একটা বিশাল আয়োজন, এতদিনে কিন্তু আমরা সবাই প্রায় জেনে গেছি। আর সেই অনুযায়ী আজকে সুন্দরবন ইলিশ উৎসবের সেকেন্ড ডে লাঞ্চে বসেছি। আজকেও তার ব্যতিক্রম না, বহু আইটেম সাজিয়ে একদম পরিপাটি করে দেওয়া হয়েছে। আজকের লাঞ্চে আছে একদম ভাত, আলু ভাজা, ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, চিংড়ি মাছের মালাইকারি, বেশ বড় বড় দুখানা চিংড়ি মাছ, আর ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছের পাতুরি আছে, চাটনি, পাঁপড়, এছাড়া লেবু লঙ্কা তো আছেই। আর সাগর সঙ্গম ট্রাভেলসে আমি 4 বছর ধরে এদের সঙ্গে সুন্দরবন ভ্রমণ করছি। এদের খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথা নেই। প্রত্যেকটা ভিডিওতে যারা আমার ভিডিও দেখেন জেনেছেন যে খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা নেই। প্রত্যেকটা আমাদের যারা গেস্ট আছে তারা পর্যন্ত এই রিভিউ দেন, প্রত্যেকটা পজিটিভ, নেগেটিভের কোনো জায়গা নেই। সত্যি এদের খাবার ভীষণ ভালো। লাঞ্চের পর এসে পৌঁছলাম বালি বিজয়গড়। গাঢ় সবুজের বুক চিরে ইট পাতা সরু রাস্তা, তারই দুপাশে গ্রামের মানুষ খেতে চাষ করা নানান জিনিস নিয়ে বসে আছেন। কামরাঙা, আনারস, কলা, ডাব, আমড়া, এমনকি ওনাদের ঘরে বানানো আচার সবই পেয়ে যাবেন। এই লোকনাথ বাবার মন্দিরে যাওয়ার পথে দুধারে এরকম প্রচুর দোকান আছে। একদম গ্রামের যারা মানুষজন আছেন, স্থানীয় অধিবাসী, ওরাই কিন্তু ওদের একদম চাষের আনারস, আমড়া, ড্রাগন ফল, কামরাঙা এসব বিক্রি করছেন। ডাব, তার মধ্যে থেকে একটা আনারস কিনেছি খাবো বলে 4-5 জন মিলে। আনারসটা কত বললেন? 60 টাকা। 60 টাকা এক পিস আনারস, 60 টাকা মেখে দেবেন, তাই তো? দেখে নিলাম গ্রাম্য পরিবেশের মধ্যে গড়ে ওঠা লোকনাথ বাবার মন্দির। এরপর লঞ্চে উঠতে না উঠতেই পরিবেশন করা হলো মুসম্বি লেবু। এদিন সন্ধ্যায় ব্যবস্থা ছিল ঝুমুর নৃত্যের। বেগুনি, মুড়ি, কফি খেতে খেতে দুর্দান্ত একটা বিনোদনের সাক্ষী হয়ে রইলাম। এদিন ডিনারে ছিল ফ্রায়েড রাইস, আলুর দম, চিলি চিকেন, ডিমের কারি এবং স্যালাড। গুড মর্নিং। সুন্দরবন ইলিশ উৎসবের আজকে শেষ দিন, বেরিয়ে যাচ্ছি। মনটা খুব বিষণ্ণ, ঝিঝি করে বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে। আর এই হোটেলে আমরা ছিলাম, হোটেল সোনার বাংলা, রুমগুলো ভালো, বেশ ভালো। আর আজকে ঘোরা এখনও বাকি আছে, আজকে যদিও শেষ না, আজকে সারাদিন ঘুরবো, তারপর আমরা গিয়ে পৌঁছবো সোনাখালি, যেমন এসেছিলাম আর কি। বৃষ্টি
বাবা সবাই একদম পুরো খুব উল্লসিত। এবারের মতো পাখিরালয়কে বিদায় জানিয়ে লঞ্চে উঠে পড়লাম। পাখিরালয় যেখানে আছি তার জাস্ট উল্টো দিকেই হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যার ফলে জাস্ট খালি লঞ্চে উঠলাম আর নামলাম, এই চলে এলাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই হচ্ছে গেট। এখানেই আমাদের সাথে যুক্ত হলেন আজকের ট্যুর গাইড বিকাশ বাবু। সবাইকে সুপ্রভাত জানাচ্ছি আজকের দিনে। আমার নাম বিকাশ মিস্ত্রি এবং সমস্ত দিনেই প্রায় গাইড হিসেবে আপনাদের সাথে থাকছি। অন্যান্য ক্যাম্পগুলোর মতো এখানেও রয়েছে একটি ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে মোরলেস ভিউ, আমি কালকেও বলেছি আজকেও বলছি যে একই ধরনের। দেখুন এখানেও সেই অবজারভেশন লাইন আছে, এখানে একটা, ওইদিকে দেখুন অবজারভেশন লাইন আছে, এবং এখানে একটা মিষ্টি জলাশয় করা আছে। এবং হ্যাঁ, এখানে একটা জিনিস কি, কচ্ছপ দেখুন, জানি না ক্যামেরা এটা আসছে কি না, একটা কচ্ছপ ভাসছে। যেহেতু এটা কচ্ছপ একটা প্রজনন কেন্দ্র, এখানে প্রজনন করানো হয়, যার জন্য এখানে দেখুন দুখানা হয়ে গেল, এই দুটো কচ্ছপ ভাসছে দেখুন, ওই জায়গাটা দুখানা কচ্ছপ ভাসছে, যার জন্য এখানে কচ্ছপ বাবা অনেকগুলোই আছে, একটা দুটো তিনটে, বেশ অনেকগুলো। আর এইরকম বৃষ্টি হচ্ছে বলে আরও বেশি কচ্ছপগুলো উঠে পড়ছে ওপরে। আমরা সুজন্যখালি এবং ডোমাচি পর্যন্ত আপনারা যেতে পারবেন। কালকে চেকিং হয়েছে লঞ্চে সকালবেলা, দেখিয়েছি, আজকেও হচ্ছে। মানে দেখুন এখন কিন্তু খুবই কড়াকড়ি, যার ফলে যারা সুন্দরবন বেড়াতে আসবেন তারা কিন্তু অরিজিনাল আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, একটা যে কোনো আইডেন্টিটি প্রুফ সঙ্গে রাখবেন। এটা কিন্তু মাস্ট। এটা কিন্তু আগে এরকম চেকিং ছিল না, বর্তমানে এই চেকিংটা হচ্ছে। মিনিট 5 চলল চেকিং, আর তারপরেই অন্যান্য দিনের মতো চলে এলো আজকের ব্রেকফাস্ট। আজকে যে জায়গাটায় আমরা যাচ্ছি একদম নতুন দিক। ও থ্যাংক ইউ। দেখুন এই জন্য সাগর সঙ্গম ট্রাভেলসকে আমার এত ভালো লাগে। আমাদের প্রথম দিন যেদিন আমরা এলাম, মানে গত পরশু দিন যখন লঞ্চে উঠি, আসতে একটু লেট হয়ে গিয়েছিলো বলে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হয়নি। সেই ড্রিঙ্কটা কিন্তু আজকে এই ব্রেকফাস্টের পরে আমাদের সমস্ত গেস্টকে, ওখানে পিছনে আছেন বা সামনে আছেন, সবাই পেয়েছেন, আমাকেও দিয়ে দেওয়া হলো। এই জন্যই সাগর সঙ্গম ট্রাভেলস। এদের সঙ্গে সুন্দরবন ঘোরার আরও একটি কারণ, অতিথিদের কোনো সময় বোর ফিল করতে দেন না। এত বৃষ্টিতে চুপচাপ বসে থাকতে কার ভালো লাগে বলুন? ম্যানেজার বাবু শুরু করলেন ম্যাজিক দেখানো। আমি অবশ্য এত বৃষ্টি দেখে বেশ মুখরিত, ভেতর থেকে এই মনটা যেন গুনগুনিয়ে উঠল। এ মন যে হলো এলো মেলো, এ বৃষ্টি ধারায় পাগল হাওয়ায় ভরে দিল কানায় কানায়। যে যার মতো সময় কাটাচ্ছেন, অনেকে আবার লঞ্চের নিচের তলায় গিয়ে রেস্ট নিচ্ছেন। লঞ্চও আমাদের শরৎকাল ঘুরিয়ে আস্তে আস্তে এগিয়ে চলল সোনাখালির উদ্দেশ্যে। তবে তখনও একটা আকর্ষণীয় চমক বাকি ছিল, সেটা হলো আজকের লাঞ্চ। কিছুক্ষণের মধ্যেই নাকে ইলিশের সুমিষ্ট সুবাস আসতে শুরু করলো। ইলিশ বিরিয়ানির হাঁড়ি খোলা হচ্ছে যে। আজ পাতে কি নেই, মাছ, মাংস, ডিম সব। ইলিশ বিরিয়ানি, চিকেন কষা, ডিমের কারি, স্যালাড, চাটনি, পাঁপড়, খাবার পর আবার কোল্ড ড্রিঙ্ক। ভীষণ ভালো লেগেছে। আমরা তো এই 3 দিন ধরে ভীষণ মজা করেছি, আর সুন্দর খাওয়া দাওয়া তো হচ্ছে। প্রচণ্ড এই কদিন আনন্দ করেছি, খাওয়া দাওয়ার তো তুলনা হয়নি। তার সাথে আবার গান বাজনা আনন্দ, টোটালটাই আমরা করলাম। আজকে আমরা 3 দিন চলছে, তো আমার 3 দিন যে কী করে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। আর আমরা যে 2 দিন রাত নাইট স্টে করেছিলাম, সেখানে সৌমেন দাদা কি সুন্দর গান করেছে, সঙ্গে আমরা সবাই মিলে এনজয় করেছি একসঙ্গেই। খাওয়া দাওয়া ভরপুর, একের পর এক, ব্যাক টু ব্যাক। এই নানপুরি খাচ্ছে তো এই বিরিয়ানি, দারুণ। বাইরের বৃষ্টি, ভেতরে খাওয়া দাওয়া। আজ সৌমেনদার সাথে এসছি, 3 দিন হলো। খুব মজা করেছি, খুব মস্তি করেছি, নাচ গান খুব মানে ব্যাপকভাবে এনজয় করেছি 3 দিন। আর খাওয়া দাওয়ার কথা তো কিছু মানে বলার নেই, খুব ভালো রান্না, যেরকম সেরকম মেনুটাও খুব ভালো সিলেক্ট করেছে। তো ওভারঅল আমি খুব ভালো, মানে একটা 3 দিনটা আমার খুব বেস্ট কাটিয়েছি। ঘুরতে যাওয়ার সঙ্গে এসছি। এই ট্যুরে আমরা একটু আনন্দ পেয়েছি এক্সট্রা, যেটা হচ্ছে সব ট্যুরে পাই না, যেটা হচ্ছে একটা বিশেষ স্পেশালভাবে প্রত্যেকে গান বাজনা নিয়ে ভালো গান বাজনা করতে জানে, প্রত্যেকের গান বাজনা নাচ, যেটা খুব এন্টারটেনমেন্ট, ওটা আমাদের খুশি করেছে এবং সবাই আমরা এটা এনজয় করেছি, খুব ভালো লেগেছে, যেটা নর্মালি ট্যুরগুলোতে পাওয়া যায় না। আমরা খুব ভালো সময় কাটালাম, সঙ্গে খাওয়া দাওয়া তো বলতেই হবে না, 3 দিন খুব ভালো খেয়েছি।
লাঞ্চের পর এসে পৌঁছলাম সোনাখালী ফেরিঘাট, ঠিক যেখান থেকে গত পরশু সকালে আমরা যাত্রা শুরু করেছিলাম। আর এর সাথেই শেষ করলাম আমাদের সুন্দরবন ইলিশ উৎসব 2025।